তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটি খুব কানে বাজছে। প্রিয় উপস্থিতি, শিক্ষার আলো .com এর আজকের এই বিশেষ টক শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রূপা মল্লিক রূপু, সহকারী শিক্ষক, টিন টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষার আলো .com পরিবারের একজন সদস্য হিসেবে। সুপ্রিয় উপস্থিতি, আমি রয়েছি খাগড়াছড়ি থেকে। শিক্ষার আলোর বিশেষ এই টক শোতে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা নিয়ে। আজকের আয়োজনে আমাদের যে সকল সম্মানিত অতিথি মণ্ডলী আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন, আমি প্রথমে তাদের সাথে সবাইকে পরিচিত করে দিতে চাচ্ছি। আমাদের আজকের আয়োজনে রয়েছেন একজন সুযোগ্য উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে। রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে, যিনি আইসিটিতে অত্যন্ত দক্ষ এবং নিজের স্কুলের পাশাপাশি নিজের উপজেলাকে কিভাবে কাজে লাগিয়ে এগিয়ে নেওয়া যাবে। সহকারী শিক্ষক, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সে বিষয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও রয়েছেন জনাব শিরিনা খাতুন, সহকারী শিক্ষক, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা, যশোর সদর, যশোর। তিনি বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা এবং জেলা আইসিটি ফোরি অ্যাম্বাসেডর। এ পর্যন্ত যিনি অনলাইন ক্লাসে 65টির মতো ক্লাস আপলোড করেছেন শিক্ষক বাতায়নে। এছাড়াও যিনি আইসিটি শিক্ষক হিসেবে জুমের মাধ্যমেও লাইভ ক্লাস নিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, শিক্ষক শিক্ষার্থী সবকিছু মিলেই কিন্তু শিক্ষা জগৎ। আর সেই শিক্ষা জগৎকে এই করোনা মহামারীকালীন সময়েও নিজের চেষ্টাকে কাজে লাগিয়ে যাচ্ছেন একরা শিক্ষক, সাথে রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষা কর্মকর্তারা। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি চলে যেতে চাই আমাদের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, কোটচাঁদপুর ঝিনাইদহ স্যারের কাছে। প্রথমে আমি কি প্রশ্ন নিয়ে আসছি। স্যার, করোনাকালীন সময়ে আমাদের শিক্ষকরা ছাত্রছাত্রী ও ব্ল্যাকবোর্ডের পরিবর্তে কিন্তু এখন একটি স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা টিভির পর্দায় আসছেন। সামনে শিক্ষার্থী নেই, সামনে রয়েছে একটি স্মার্টফোন। এমন অবস্থায় শিক্ষাক্ষেত্রে এই যে একটি পরিবর্তন আপনি কিভাবে দেখছেন এবং অনলাইন পাঠদানের গুরুত্ব তাৎপর্য যদি বলতেন। এই মুহূর্তে শিক্ষাকালীন ব্যবস্থা অনলাইন ক্লাস আপনার কেমন লাগছে? কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। স্যার মাজেদ স্যার, স্যার আপনি মিউট করে নেন। আপনি নিচে দেখেন মিউট আছে, নিচে আছে মিউট আছে, মিউটটা করে নেন। স্যার আপনার মাইকে আনমিউট করে নিতে হবে স্যার। নিচের দিকে আছে অথবা 3 দাগে দেখেন, 3 ফুটায় আছে দেখেন মোবাইলটা। সম্ভবত আমাদের শ্রদ্ধেয় স্যার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে পড়েছেন। তো স্যার আসার সাথে সাথে আমরা আবার স্যারের কাছে চলে যাব। তো সম্মানিত উপস্থিতি এবং যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ সাজিদুর রহমান। আমি এ পর্যায়ে সাজিদুর রহমান স্যারের কাছে যাচ্ছি। স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি, সেটি হলো অনলাইন ক্লাস। আমি জানি আপনি অনলাইন ক্লাস নিচ্ছেন এবং আপনার উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কাজ করে যাচ্ছেন।
স্যার চলে আসছেন, স্যার সাথে আবার শেষ করছি। শিক্ষকরা ছাত্রছাত্রী ও ব্ল্যাকবোর্ডের পরিবর্তে সামনে একটি স্মার্টফোন নিয়ে ক্লাস নিচ্ছেন। এমতো অবস্থায় ক্যামেরার সামনে পাঠদান, শিক্ষার্থীরা খাতার বদলে স্মার্টফোন কিংবা ল্যাপটপ নিয়ে বসে আছে। শিক্ষাক্ষেত্রে এই যে একটি পরিবর্তন, এই পরিবর্তনটিকে আপনি কিভাবে দেখছেন? শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তন আর অনলাইন পাঠদানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার আলো কর্তৃপক্ষকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর এরপরে ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালনায় যিনি আছেন রূপা মল্লিক, রূপা ম্যাডাম, আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা এমন একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছি যে আমাদের সবার জন্য বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগের সময়ে গোটা বিশ্বেই আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় বলবো বিপদের সময় যাচ্ছে। তারা তাদের স্বাভাবিক পাঠদানে অংশগ্রহণ করতে পারছে না, ইভেন আমাদের শিক্ষকরাও তাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারছে না। এই মুহূর্তে আমাদের যে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে, এটা একটি চিরন্তন সত্য কথা। তবে আমরা চেষ্টা করছি যে আমাদের এই পাঠদানের ঘাটতি এবং শিক্ষার্থীদের শেখানোর যে ঘাটতি, এই ঘাটতিটা আমরা অনলাইন পাঠদান এবং স্থানীয় কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা পুষিয়ে নেওয়ার। কিন্তু আসলে আমাদের ফিজিক্যালি যে পাঠদান, আপনি বলেছেন প্রশ্নের মধ্যে যে ব্ল্যাকবোর্ড ছেড়ে স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে পাঠদান। আসলে ব্ল্যাকবোর্ড ছেড়ে স্মার্টফোন ব্যবহারে পাঠদান দুটোর ভিতরে বেশ পার্থক্য আছে। আশা করি সবাই জানেন এবং সব অভিভাবকরাও এটা বুঝতে পারছেন। আমাদের সাথে অভিভাবকদের সাথে কথা হচ্ছে, অভিভাবকরাও বলছে স্যার স্কুল খুলে দেন। কিন্তু আসলে সরকারি যে নীতি নির্ধারণী মহল আছেন বা আমাদের ঊর্ধ্বতন মহোদয়গণ আছেন, তারা যেমনটি নির্দেশনা দিচ্ছেন আমরা তেমনটি পালন করছি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করছি। এবং চেষ্টা করছি যে আমরা যে অনলাইন পাঠদান কার্যক্রম চালু রেখেছি এবং আমাদের স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে যে পাঠদান চালু রেখেছি, তার মাধ্যমে যেন আমাদের শতভাগ শিক্ষার্থী আমাদের এই পাঠদান থেকে উপকৃত হয় এবং তাদের শেখানোর যে ঘাটতি আছে সেই ঘাটতিটা তারা পূরণ করতে পারে। আসলে স্মার্টফোন এবং আমাদের টিভি নেটওয়ার্কের মাধ্যমে আমরা সরাসরি যে পাঠদান দিই, তার থেকে যে লাভবানটা হয়, মানে সরাসরি পাঠদানের সেই লাভবানটা কিন্তু শিক্ষার্থীরা হচ্ছে না। কারণ আমরা কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। কারণ একজন শিক্ষার্থী যদি সারাক্ষণ টিভি বা আমার স্মার্টফোন ডিভাইসের সামনে যদি মানে বসে থাকে এবং তার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার কিন্তু মানসিক স্বাস্থ্য এবং মানে আমাদের ফিজিক্যালি যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের কিন্তু একটু ক্ষতি হয় বা একটু ঝুঁকির মধ্যে থাকে। আমরা সেদিক খেয়াল রেখেও আমরা অনলাইন এবং টিভিতে, স্থানীয় টিভিতে বা সংসদ টিভিতে যে পাঠদানগুলো সম্প্রচার করা হচ্ছে, সেখানে কিন্তু পাঠদানের ডিউরেশনটা কমানো হয়েছে। 20 মিনিট ধরে একটি পাঠদান চলে। সেখানে আমরা দিনে হয়তো একটি বা দুইটি পাঠদান একটা ক্লাসের জন্য বরাদ্দ রাখি এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করছে এবং তারা তাদের সেখানে যে পাঠদান পরিচালনা হচ্ছে সেখান থেকে তাদের পাঠদান এবং বাড়ির কাজগুলো বুঝে নিচ্ছে এবং পরবর্তী ক্লাসে সেই পাঠদানগুলো আমাদের আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমাদের শিক্ষকরা কিন্তু সর্বদাই আমাদের শিক্ষার্থীদের সংস্পর্শে আছেন। সবচেয়ে বড় বেনিফিট শিক্ষার্থীর জন্য এখন এই করোনাকালীন, সেটা হচ্ছে শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদের ছেড়ে যায়নি। মানে আমরা ফোনের মাধ্যমে ইভেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে শিক্ষার্থীদের বাড়িতে গিয়েও আমাদের শিক্ষকরা, ইভেন আমরাও ক্ষেত্র বিশেষ আমরাও অভিভাবকদের সাথে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত, মানসিক স্বাস্থ্যগত এবং তাদের পড়ালেখার যাবতীয় খোঁজ খবর কিন্তু আমরা নিয়ে চলেছি। সুতরাং আমি মনে করি যে আমরা করোনাকালীন যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি আমাদের হয়তো শতভাগ আমাদের উপকৃত করছে না, কিন্তু আমাদের প্রায় কাছাকাছি পর্যায়ে আমরা কিন্তু উপকৃত হচ্ছি এবং আমাদের শিক্ষার্থী তাদের থেকে বেনিফিট পাচ্ছে। আরেকটি এই করোনাকালীন বেনিফিটের কথা বলবো, সেটা যেটির কথা বললেন, এই সাজেদুস স্যারের কথা বললেন যে আইসিটিতে উনি নিজের স্কুলকে সংযুক্ত করেছেন, প্লাস
উপজেলা, শুধু উপজেলা না, আমি জানি উনি উপজেলার বাইরেতেও ওনার নেটওয়ার্ক বিস্তার ঘটিয়েছেন। পার্শ্ববর্তী উপজেলা মহেশপুর, চৌগাছাতে উনি এই কার্যক্রমগুলো করেছেন। তো ওনার কথা উনি বলবেন। আমি বলবো যে এই যে আমাদের একটা নেট মানে আইসিটির দক্ষতা বৃদ্ধি শিক্ষকদের, আমরা এই করোনাকালীন কিন্তু খুব ভালো মতো আমাদের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে পারছি। এটা আমি মনে করি একটি পজিটিভ সাইড। আরেকটি বিষয়, আমাদের যে শিক্ষক বাতায়ন আছে সেখানে আমরা এই গত এক সপ্তাহে অনেক শিক্ষককে আমরা সদস্য করতে পেরেছি আমাদের প্রাথমিক শিক্ষার। সেখানে আমাদের বর্তমানে আমাদের অল্প কয়েকজন শিক্ষক মাত্র সংযুক্ত ছিল, সদস্য হয়েছিল। সেখানে আমরা গত সপ্তাহের মধ্যে 130 জনে উন্নীত করেছি। আমার মনে হয় ঝিনাইদহ জেলা আমাদের উপজেলা, কোটচাঁদপুর উপজেলার সর্বোচ্চ সংখ্যক এই গত সপ্তাহে সদস্য করা হয়েছে। তো এটি আমার মনে করি একটি আমাদের জন্য, আইসিটির জন্য একটি ভালো দিক এই করোনার মধ্যে আমরা অর্জন করেছি। আর আমাদের শিক্ষকরা এখন প্রত্যেক হ্যাঁ জি স্যার, আপনি বলছেন আপনার আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদের এবং বিভিন্ন মধ্যে আমাদের শিক্ষকরা কিভাবে সম্পৃক্ত হচ্ছে, শিক্ষকরা কিভাবে সম্পৃক্ত হয়েছে, কাজ করে যাচ্ছে, সেই বিষয়টি আপনি আমাদেরকে জানিয়েছেন। এখন বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে, যেমন কিছুক্ষণ আগে আমাদের এখানেও কিন্তু একটি প্রশ্ন এসেছে, যেমন অনলাইন ক্লাস দেশের সকল অভিভাবক বা শিক্ষকদের মান কেমন, সেটি বোঝার চেয়েও কিন্তু শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে তারা অভিভাবকদেরকে বাধ্য করছে অতিরিক্ত মেগাবাইট কেনার জন্য। আর কি মেগাবাইট কেনার কথা বলে লাভের চেয়ে ক্ষতিটি বেশি হচ্ছে। এদিক থেকে আপনি কেমন মনে করেন? এদিকটা আপনার পক্ষে কেমন বলে মনে হয়? আমাদের স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার চেয়ে মোবাইলের ব্যবহারের প্রতি অন্যরকম অনলাইন ক্লাসের নামে মেগাবাইট কেনা হচ্ছে বাবা মার টাকা দিয়ে, লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। এদিক থেকে আপনার বিবেচনায় কেমন হতে পারে, যে আসলেও কি লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে নাকি শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে? আমার মনে হয় আপনি একটু নেটওয়ার্কিং সমস্যায় পড়েছেন। তো আমি মেগাবাইট কেনার কথা বলে লাভের এদিকটা আপনার পক্ষে কেমন বলে মনে হয়? আমাদের স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার চেয়ে মোবাইলের ব্যবহারের প্রতি অন্যরকম অবস্থা সৃষ্টি হয়েছে অনলাইন ক্লাসের নামে। মেগাবাইট কেনা হচ্ছে বাবা মার টাকা দিয়ে, লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, নেটওয়ার্ক এমন একটি সমস্যা যার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের অনলাইন কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, আমাদের আজকের প্রোগ্রামটিও চলছে। তো সবকিছু মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এখন কাজ করতে হচ্ছে। তো স্যার হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে আবার ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমরা তার জন্য অপেক্ষা করব। তো এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি আমাদের সুদূর ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় সাজিদুর রহমান স্যার। আমি এখন স্যারের কাছে যেতে চাই। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যারের কাছে আমার একটি প্রশ্ন, যে অনলাইন ক্লাস আপনার প্রতিষ্ঠানে চলছে, আপনি নিজেও অনলাইন ক্লাস নিচ্ছেন এবং আপনার উপজেলার সফলতার জন্য অনলাইন ক্লাস কিভাবে আপনার উপজেলাকে এগিয়ে নিয়ে যাবে সেই কাজে আপনি সম্পৃক্ত রয়েছেন। তো কিভাবে আপনার প্রতিষ্ঠানের কাজ চলছে এবং আপনি নিজে কখন থেকে এই কাজ শুরু করলেন, এই বিষয়ে আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই শিক্ষার আলো .com-কে। এই করোনাকালীন সময়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন মানে পত্রিকা বিভিন্নভাবে তারা টকশো করে যাচ্ছে। হঠাৎ করে আমার সোহেল স্যার বললেন যে আসলে এরকম একটা কিছু করা যায় কিনা। তো আমিও স্যারকে বললাম, স্যার আসলে আমারও তো সময় কম, ব্যস্ত থাকি। তারপর আবার বললো স্যারকে ম্যানেজ করে একজন স্যারকে দিতে হবে। আমরা ঠিক আছে, দেখবো। সেই হিসাবে আমি আমার উপজেলা স্যার এবং আমাদের শিরিনা ম্যাডামকে যুক্ত করেছিলাম। তো আপনার যে প্রশ্ন, আসলে আমাদের ছুটি হয়েছিল সম্ভবত 18 মার্চে। করোনা ছুটি হলো 18 মার্চে। আমাকে শুনতে পাচ্ছেন ম্যাম? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। 18 মার্চে ছুটি হয়ে গেল। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেতে আমার মাথার মধ্যে একটা বাস পড়ে গেল, বাংলায় গ্রামের ভাষায় বলে বাস পড়ার মতো অবস্থা। এখন আমি কি করব?
এখন আমার কাজ কি? আমার তো কাজ নাই, আর কাজে আমার পেশা আছে শিক্ষকতা। সকালে উঠছি, আমাকে স্কুলে আসতে হবে, স্কুলে ক্লাস নিতে হবে, বাড়ি যেতে হবে, আবার এই প্রতিদিনের কাজ। কিন্তু স্কুল ছুটি, তাহলে এখন কি করা যায়? এই আমার মাথার মধ্যে ঘুরপাক খেলতে লাগবে, কি করি কি করি। কারণ অনলাইনে যদি থাকে, অনলাইনে দেখতাম ময়মনসিংহ অনলাইন স্কুল, তখন আমার মনে হয় বাংলাদেশে কেউ অনলাইন স্কুল চালু করেছিল আমার জানা নাই। ময়মনসিংহ অনলাইন স্কুল ক্লাস শুরু করেছে। আমার দেখে আমার ওইটা ভালো লাগে, ঠিক আছে এটা ভালো যুক্তি, অনলাইনে চলে যায় তাহলে। এবার নিজেই বাড়ি শুরু করলাম। বাড়ি আগে নিজে রেকর্ডিং করতে লাগলাম, ছেলেকে দিয়ে ধরাই, বাবা তুমি ধরো, ক্যামেরা ধরো, আমি সামনে বক বক করছি, বাড়ির সবাই হাসে, দিয়ে কি হলো, ক্লাস নাই স্কুল নাই, বাড়ি বসে বসে শুধু বক বক করছি। তারপরে এক সময় টেলিভিশনে লাগাই, টেলিভিশনে ক্লাস নিচ্ছি, রেকর্ডিং করছি, দেখছি ঠিক হচ্ছে কিনা। তো ঠিক আছে, 5-7 দিন চেষ্টা করার পরে আমি দেখলাম যে আমি তৈরি হয়ে গেছি। তখন আমি একটা পেজ খোলার চিন্তা করলাম, কি কথা একটা পেজ খুলি। তখন কিশোরগঞ্জের আমাদের মৌলানা নাজমুল হক স্যার, ওনার সাথে আমার ইয়ে আছে, ফ্রেন্ড লিস্টে আছে, শিক্ষকতা নিয়ে কাজ করেন, আমিও কাজ করি, জেলা অ্যাম্বাসেডার হিসেবে তার সাথে পরিচয় আছে। স্যারকে বললাম স্যার একটা পেজ খোলা যায় কিনা, বলছে হ্যাঁ খোলেন তাহলে। তো আমরা দুইজন মিলে একটা পেজ খুললাম। আগে স্যার আমার পেজের অ্যাডমিন, কোটসাদপুর অনলাইন স্কুলে খুলে এবার আমি আমার নিজের স্কুলের টিচারকে বললাম যে স্যার আমি এরকম এটা করেছি, তো আপনারা যদি আসেন তাহলে একটু ক্লাস নেন, ভালো হয়। তো প্রথম অবস্থায় কেউই রাজি না, আমি তো বিপদে পড়ে গেলাম যে কি করি, তাহলে একাই ক্লাস নিতে হবে। তো ঠিক আছে একাই নেবো, এরকম অনেক প্রস্তুতি নিয়ে নিলাম। তারপর আমার পাশের স্কুল ছিল বড়ুয়ার স্কুল, শেখ মুজাফর হোসেনের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুশিউর রহমান স্যার। আর একটা স্কুল আছে শেরখালী, জনাব মোহাম্মদ কবির স্যার। এই দুই স্যারকে বলার সাথে সাথে ওরা দিকে যাওয়ার খুবই আগ্রহী। তো স্যার কবে করবেন, আপনি কবে করবেন, ঠিক আছে। আমি ঠিক আছে স্যার চলেন। তারপরে একটা স্কুলে এসে আমি শুরু করলাম। প্রথমে রেকর্ডিং করবো, লাইভ তখন বুঝি না, লাইভ টাইম অত বুঝি না, লাইভ করা কিভাবে করবো সেটা পরের চিন্তা, এখন রেকর্ডিং করি। আগে রেকর্ডিং করলাম, প্রথম দিন রেকর্ডিং করে ওইটা আবার আপলোড করতে যাই, আমার তো জীবন শেষ। 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যায়, এই কাজ তো হতে হবে না। 2টা ক্লাস যদি আপলোড করে সারাদিন যদি কম্পিউটারে বসে থাকে তাহলে কিভাবে সম্ভব, চিন্তা বাদ, রেকর্ডিং বাদ। স্যারকে বললাম স্যার রেকর্ডিং করা যাবে না, লাইভ লেখতে হবে। লাইভ শুরু করলাম। তো লাইভ শুরু করে দেখা যাচ্ছে, প্রথম আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে তুমি, তোমার ছবি উল্টো দেখা যাচ্ছে এখানে। উল্টো দেখা যাবে কেন, আমার তো সোজা দেখা যাচ্ছে কেন। তো না আমার এখানে উল্টো দেখা যাচ্ছে। আমি সাথে অফ করলাম, তাহলে সমস্যাটা কি। আমি তো আসলে জানি না যে আসলে কি হচ্ছে। তারপর দেখলাম তাহলে ক্যামেরা রোটেশন করা যায় কিনা। তো ক্যামেরা রোটেশন করে আবার লাইভ শুরু করলাম। আমার দোস্তের ফোন দিলাম, কি অবস্থা, হ্যাঁ আবার ঠিক আছে। আমি ভালো, খুব ভালো লাগলো। যাই সেই থেকে শুরু করলাম লাইভ ক্লাস। এই লাইভ ক্লাস যখন শুরু করলাম, অনেকেই অনেকভাবে বলতে লাগলো, কেউ উৎসাহ দেয়, কেউ বলে কি দেখবে, কি দেখবে না দেখবে। আমি বলছি আমার দেখার দরকার নেই, আমার নিজের দায়িত্ব থেকে আমি করছি। ছাত্ররা, আমি মনে করি কিছু না হলেও ছাত্ররা উপকৃত না হলেও টিচাররা উপকৃত হবে। অন্তত টিচাররা এই ক্লাসগুলো দেখুক যে কিভাবে ক্লাস নিতে হয়, ক্লাসটা কিভাবে হয়, আমার ভুলগুলো ধরাই দিক তারা। আমি এইভাবে কমেন্ট করতে লাগি। তো ঠিক আছে, সবাই আস্তে আস্তে দেখি গভর্নমেন্টও চলে আসলো এই লাইনে, মাউসও নির্দেশনা দিল। তখন সব স্কুলের সাথে যোগাযোগ করলাম, স্যার আপনারা যদি অনলাইন স্কুল খুলেন তাহলে একটু সুবিধা হয়, ছাত্ররা উপকৃত হবে। বিভিন্ন আমার উপজেলায় যতগুলো স্কুল আছে, 22টা 23টা মাধ্যমিক স্কুল, সব স্কুল মানে 2টা 3টা স্কুল বাদে সমস্ত স্কুলে আমি নিজে গেছি। তো সব উদ্যোগে গেছি, শুধু স্যার আমাকে ডাকছে যে ওখানে গেছি, ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা, কিভাবে লাইভ ক্লাস দিতে হবে, কিভাবে ছাত্রের সাথে যোগাযোগ করবে, এই ধরনের কাজগুলো। তারপরে প্রত্যেকটা হেডমাস্টার সাথে যোগাযোগ করেছি। লাইভ ক্লাস চলে গেল, লাইভ ক্লাস চলছে ভালোই। এর মধ্যে খুলনা অনলাইন স্কুলের সাথে যুক্ত হয়ে গেলাম, যার মাধ্যমে সিনিয়র ম্যাডামের সাথে পরিচয় হলো আমার। খুলনা অনলাইন স্কুলে আমার স্যারদেরকে যুক্ত করলাম, তারাও খুব আগ্রহ উৎসাহ পেলো, না ভালোই আমাদের ক্লাসগুলো অনেক স্যাররা দেখছে। 700-800 ভিউ হয়, যখন 2000 ভিউ হয় তখন স্যাররা দেখে, তো আসলে তো ভালো লাগে। অনেকে ভালো কথা বলে, অনেক তাহলে ছাত্ররাও বলে যে তাহলে স্যার বোঝা যাচ্ছে যে আপনার প্রথম দিকের অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর, কষ্ট করে কিন্তু আপনি এই পর্যায়ে চলে এসেছেন। এবং যখনই আমরা দেখতে পাচ্ছি যে আপনি যখন দেখতে পাচ্ছেন আপনার ভিউয়ার বাড়ছে, অন্যান্য শিক্ষক অনেক বেশি সম্পৃক্ত হচ্ছে, তখন কিন্তু আপনার আগ্রহ আরো বেড়ে গেল। ঠিক তাই। তো স্যার এখন দেখা যাচ্ছে যে আপনি কিভাবে শুরু করছেন সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু এই শুরুর পিছনে অনেক কষ্ট কিন্তু জড়িত রয়েছে, যেটা কিন্তু আমরা দেখছি না, কিন্তু আপনার কথা শুনে বা আপনার গল্প শুনে কিন্তু আমরা সেটা অনুভব করছি। তো স্যার আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আপনারা যোগাযোগ করছেন কিনা। কারণ আপনারা নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ রাখার একটি বিষয় রয়েছে। ক্লাস 8 এর শিক্ষার্থী যেহেতু এখন কিছুদিন আগেই ঘোষণা হয়েছে যে জুনিয়র স্কলারশিপ বা জেএসসি এসএসসি হচ্ছে না,
তো তার আগ পর্যন্ত কিন্তু আমরা একটা মানসিক চিন্তা ভাবনা ছিলাম যে পরীক্ষাগুলো অন্তত হবে, এখন চলে আসছে অ্যাসাইনমেন্টের বিষয়, কিন্তু তার আগে একটা প্ল্যান ছিল যে ওভাবেই হবে। তো তখন থেকে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের সাথে কিভাবে যোগাযোগ রেখেছেন বা রেখেছেন কিনা, আর অনলাইন ক্লাস সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তুলছেন কিনা, যদি করে থাকেন কিভাবে করছেন, আমাদেরকে একটু সেই জিনিসটা বলতে হবে স্যার। এখন ছাত্র সম্পৃক্ত ক্লাস তো নিচ্ছে, তাহলে ছাত্র সম্পৃক্ত করতে হবে মূল উদ্দেশ্য। আমার ক্লাসটা কতটুকু আমি সফলতা আনতে পারছি, আসলে আমার ছাত্ররা দেখছে কিনা, এটা আমার মূল টার্গেটে চলে আসলো। তারপরে শুরু করলাম জুম ক্লাস, জুম ক্লাস করতে হবে, এখন জুম ক্লাস ছাত্র অ্যাড করতে হবে। তো আমি বিভিন্ন স্কুলে হেড স্যারদের ফোন দিলাম, হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট স্যার অথবা সহকারী স্যার যাদের সাথে পরিচয় আছে, স্যার আমাকে 10 জন ছাত্র দেন আপনি আমাকে। প্রতি স্কুলে আপনি 1 থেকে 10 টোল যারা আছে বা যারা মোবাইল ডিভাইসটা ইউজ করে, যারা নেট ইউজ করে, এরকম কিছু ছাত্র আমাকে দেন। এবং স্যারের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যবিধি মেনে আমি সেই স্কুলে আবার গেলাম, ওই হেড স্যারের মাধ্যমে ছাত্রদেরকে ডেকে নিয়ে আসলাম, 10 জন 15 জন 20 জন তো ছাত্র আমি ডেকে নিয়ে আসছি। ডেকে নিয়ে আসে আমি আবার গেছি সেই স্কুলে, যে ওদের সাথে জুম অ্যাপস খুলে দিয়েছি, আমার ফেসবুকের সাথে অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে এরকম কয়েকটা স্কুলে যখন চলে গেলাম, তখন আমার প্রায় 80 জন 70-80 জন ছেলে মেয়ে চলে আসলো। আমার পাশের উপজেলা মহেশপুর হাই স্কুল ছিল, সরকারি হাই স্কুল। আমি হেড স্যারকে বললাম, স্যার আমাকে 10টা ছাত্র দিন বা 20টা ছাত্র দিন আপনি। উনি আমাকে সাথে সাথেই ওনার কয়েকটা ছাত্র আমাকে অ্যাড করা দিল, আমি ওদের সাথে যোগাযোগ করে আবার সমস্ত ছাত্রদেরকে অ্যাড করে নিলাম, প্রায় 20-25 জন ছাত্র অ্যাড করলাম। আমার পাশের স্কুল টিআইসি আছে, সেখানে ছাত্রদেরকে অ্যাড করলাম, শেরখালী ছাত্রদেরকে অ্যাড করলাম। আপনি জেনে খুশি হবেন যে আমাদের খুলনা অনলাইন স্কুলে জুম ক্লাস হয়, জুম ক্লাসে সেখানেও আমাদের কোটচাঁদপুর হাই স্কুলের ছাত্ররা, শেরখালী হাই স্কুলের ছাত্ররা, এরা সবচেয়ে বেশি থাকে। যদি 20 জন ছাত্র আমরা যোগাযোগ আসতে লাইনে, সেই 20 জন হলো, তার মধ্যে 10 জন ছাত্র আমার কোটচাঁদপুরের ছেলে থেকে, 10 থেকে 15 জন। মূলত এইভাবে শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি, হেড স্যারদের সাথে যোগাযোগ করেছি, তাদের মাধ্যমেই আমি ছাত্র কালেকশন করেছি। তো ছাত্র কালেকশন করে আজ অবধি এখনো আমরা এই খুলনা অনলাইন স্কুল নিজের জুম অ্যাপস এর মাধ্যমে আমরা এখনো ক্লাস নিয়ে যাচ্ছি। তাহলে স্যার ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসবো। আসলে আপনার এই অভিজ্ঞতা শুনে বুঝতে পারছি যে আমাদের দেশের শিক্ষকরা কতটা পরিশ্রমী, পরিশ্রমের কারণেই কিন্তু শিক্ষকরা কাজ করে যাচ্ছে, সকলের কাছে সম্মানিত হতে পারছে। আর করোনা আমাদেরকে সেই সম্মানটা দিচ্ছে। করোনা না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমরা কে কতটুকু কাজ করতে জানি। তো স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমরা আপনার কাছে আবার আসবো। এপিজে আব্দুল কালাম একটি কথা বলেছিলেন, তার আসলে তার প্রতিটি বাণী আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগে। তিনি বলেছিলেন, জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তো আমাদেরকে এই করোনাকালীন সময় শিখিয়ে দিয়েছে জীবনের মূল্য কিভাবে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এ পর্যায়ে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা জনাব শিরিনা খাতুনের কাছে। ম্যাম, আপনার কাছে আমার একটি জানার বিষয় রয়েছে, সেটি হলো আমরা জেনেছি যে আপনি অনলাইন ক্লাস শুরু করেছেন অনেক আগে থেকে, সেই মে মাস থেকে, এবং তখন থেকে এখন পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন। তো আপনি কখন, কিভাবে এবং কোন চেতনা থেকে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, সে বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার আলো .com বিশেষ টক শো সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনার শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক রূপা মল্লিক, রূপু ম্যাম, এবং নির্বাহী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক অফিসার, ঝিনাইদহ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। এবং আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার সাজেদুর রহমান। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যখন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন বাসায় এসে মানে ভালো লাগে না, যে কি করব, শিক্ষার্থীদের রেখে বাসায় এভাবে বসে থাকতেও ভালো লাগে না। আসলে শিক্ষকতার নৈতিক পেশা, এই পেশাগত নৈতিক দায়িত্ব থেকে আমার ভিতরে একটা এসে যে শিক্ষার্থীদের কিছু করা যায় কিনা। এবং এর পরে আমাদের এই খুলনা অনলাইন স্কুলে আমাদের শ্রদ্ধেয় স্যার মিলে, সব অ্যাম্বাসেডর শিক্ষকরা মিলে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে অনলাইন পে স্কুলে এখানে ক্লাস নেওয়া হবে। আমি শুরু করি খুলনা অনলাইন স্কুল থেকেই ক্লাস নেওয়া, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আসলে একটা ক্লাস করতে গেলে যে কত কষ্ট, সেই কষ্টটা আমরা মনে করিনি। আমরা অনেক শিক্ষকরা এখানে
এই ক্লাসের সঙ্গে জড়িয়ে পড়ি এবং প্রতিনিয়ত আমরা ক্লাসটা দেওয়ার চেষ্টা করি। এভাবে আমি খুলনা অনলাইন থেকে ক্লাস শুরু করি এবং দেশের অন্যান্য অনলাইন স্কুলে আমি সম্পৃক্ত হই, যেমন চৌদ্দগ্রাম উপজেলা অনলাইন মাদ্রাসার সঙ্গেও আমি যুক্ত হই, তারপর আছে মাদ্রাসা অনলাইনেও আমি যুক্ত হই এবং প্রতিনিয়ত আমি ক্লাস দেই। বরিশাল অনলাইন স্কুলেও আমি ক্লাস দেই। এইভাবে আমার প্রতি সপ্তাহে 3-4টা করে আমি ক্লাস দিয়েছি এবং এইভাবে আমি 65টা ক্লাস আমি করা হয়েছে এবং কিছু কিছু ক্লাস আমি বাতায়নে দেয়নি। তবে এর জন্য আমার সহযোগিতা করেছেন অনেকেই, যেমন বিশেষ করে আমাদের বাগেরহাটের শ্রদ্ধেয় সবুজ হাসান স্যার, কুষ্টিয়ার রাশেদুল ইসলাম রাসেল স্যার এবং অন্যান্য শিক্ষক আমাকে সহযোগিতা করেছে। আর এই ক্লাস আমি সাধারণত পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে লাইভ ক্লাস নিয়েছি। এটাই আমার সহযোগিতা, সার্বিক সহযোগিতা। অবশ্যই আমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছি, তা নাহলে সম্ভব ছিল না আসলে। কারণ একটা মেয়েদের অনেক সমস্যা থাকে, একটা পারিবারিক সবকিছু সামাল দিয়ে তারপর তাদের ক্লাস নিতে হয়। আমি 12টা-1টা পর্যন্ত রাত জেগে জেগে আমি ক্লাস তৈরি করেছি এবং আমার আসলে একটা ভিডিও করতে গেলে যে স্ট্যান্ডের দরকার হয়, সেটা আমার স্ট্যান্ড আমার ছিল না। আমি চেয়ারে মোবাইল বেঁধে রেখে আমি ভিডিও রেকর্ডিং করেছি এবং এর জন্য আমার সহযোগিতা করেছে আমার ছেলেটা এবং ওর বাবা। একটা ক্লাস করতে যেয়ে যে বাইরে সাউন্ড আসবে না, এর কারণে আমাদের ফ্যানও বন্ধ করতে হয়েছে। বাইরে সাউন্ড, এই কারণে গরমের সময় আমরা এত কষ্ট করেছি, পুরো আমাদের পোশাকটা ভিজে গেছে ঘামে, কিন্তু আমরা এই ম্যাম কষ্ট অনুভব করি না। ম্যাম তাহলে দেখা যাচ্ছে যে আপনি অনেক কষ্ট, অনেক ঝঞ্ঝা পেরিয়ে কিন্তু আপনি এই পর্যায়ে এসেছেন, এতগুলো ক্লাস নিয়েছেন, আর প্রতিটি ক্লাসের পেছনে আপনার অক্লান্ত পরিশ্রম এবং না ঘুমিয়ে কাজ করার অনেক ইতিহাস জড়িত রয়েছে, যেটি কিন্তু আমরা আগে কখনো জানতাম না। আজ আপনার থেকে আমরা জানলাম। হয়তো আপনার মতোই প্রত্যেকটি আমি যদি জি ম্যাম। আমাদের শিক্ষিকাদের কথা বলি, আমাদের মহিলা শিক্ষকদের কথা, সকলেরই কিন্তু সেম প্রবলেম গুলো ফেস করেই এক একটি ক্লাস নিতে হচ্ছে। তো ম্যাম, অনলাইন ক্লাসে আপনার শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটুকু নিশ্চিত হচ্ছে বলে আপনি মনে করেন? আপনি এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য, তো আপনার এই ক্লাসগুলো শিক্ষার্থীদের কতটুকু নিশ্চিত হচ্ছে, সেটি যদি আপনি আমাদের একটু 100% জানান। তো অবশ্যই সম্ভব না, কারণ আমাদের প্রতিষ্ঠান গ্রামে এবং আমার মহিলা মাদ্রাসা মেয়েরা সাধারণত ফোনও ব্যবহার করতে পারে না। তারপরও আমরা আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের নামে ফেসবুক গ্রুপ খুলেছি, পেজও খুলেছি, সেখানে তাদের মোবাইলে জানানো হয়েছে এবং আমরা বাসায় যেয়েও তাদেরকে গ্রুপে অ্যাড করেছি অভিভাবকের আইডি দিয়ে। মানে আমরা চেষ্টা করেছি এবং ফোনের মাধ্যমে তাদের যে সংসার ক্লাস হচ্ছে, সিটি ক্যাবেলে হচ্ছে এবং আমাদের অনলাইন যে ক্লাসগুলা, এগুলো আমরা তাদেরকে চেষ্টা করেছি এবং অনেকেই আসছে ম্যাম। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি অনেক রুরাল প্লেস থেকেও আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার ক্লাসগুলো দেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শুধুমাত্র অনলাইন ক্লাস বলতে শুধু আপনার জেলা, আপনার যশোর, আপনার মাদ্রাসার স্টুডেন্ট নয়, সারা দেশের সকল জি জি শিক্ষার্থীর জন্যই আপনি কাজ করছেন। এর জি জন্য আপনাকে জি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবার আসছি। তো সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। রবার্ট ইলি বলেছিলেন যে মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। তো সুতরাং করোনাকালীন এই মহামারীর এই প্যান্ডামিকে আমরা যতক্ষণ বেঁচে আছি, লেখাপড়াটা কিন্তু ছাড়া যাবে না, লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর চালিয়ে যেতে হলে যেমন সুশিক্ষা, সুশিক্ষক প্রয়োজন, তেমনি কিন্তু আমাদের শিক্ষা কর্মকর্তাদের সহায়তাটিও কিন্তু প্রয়োজন। তো এ পর্যায়ে আমি যেতে চাই আমাদের শ্রদ্ধেয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাজিদুর রহমান স্যারের কাছে। শ্রদ্ধেয় স্যার, আপনি আপনার কাছে এবারে আমি একটি বিষয় জানতে চাই, সেটি হলো করোনার প্রথম দিক থেকে আহ আহ, আপনাদের আপনি যে উপজেলায় রয়েছেন সেই উপজেলায়ও কিন্তু বিভিন্নভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে, যে বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন। তো তার কিভাবে আপনার উপজেলায় অনলাইন ক্লাস শুরু হয়েছিল এবং এ বিষয়ে আপনার মতামত কি? আর এই কার্যক্রমের সাথে আপনাদের শিক্ষকরা সকলে যুক্ত আছেন কিনা, সে বিষয়ে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ। ধন্যবাদ আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে প্যান্ডামিক শুরু হওয়ার পরপরই আমাদের স্কুল বন্ধ হয়ে যায়, আমাদের উপজেলাতেও বন্ধ হয়ে যায়।
তো সেখান থেকে আমরা রিকভারি করার জন্য আমরা প্রথমে আমাদের যে সংসদ টিভির মাধ্যমে পাঠদান সম্প্রচার করে, সেখানে আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য আমরা প্রথমে তদারকি করি। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এই কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। তো এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল চালু হলো, সেখানে আমাদের কিছু কিছু শিক্ষক, আমাদের উপজেলারই শিক্ষক, কয়েকজন শিক্ষক মিলে সেখানে পাঠদান করাই। তো আমরা চিন্তা করলাম যে তাহলে এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের নিজেদের ছেলে মেয়েদের জন্য আমাদের নিজেদের যে দক্ষ শিক্ষক আছেন তাদের দ্বারা আমাদের এখানে স্থানীয়ভাবে পাঠদান করানো যায় কিনা। তো সেখানে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝিনাইদহ স্যার আমাদের নির্দেশনা দিল যে উপজেলা ভিত্তিক না করে আমরা জেলা ভিত্তিক একটা করি, সেখানে আমাদের প্রচুর শিক্ষক পাবো এবং দক্ষ শিক্ষক পাবো, এবং সেগুলো যদি আমরা প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো স্যারের নির্দেশনায় আমরা আমাদের ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল চালু করা হলো। সেখান থেকে আমরা আমাদের উপজেলাতে কিছু দক্ষ শিক্ষক প্রথমে আমরা বেছে নিলাম, বাছাই করে তাদের মাধ্যমে আমাদের অনলাইন প্রাইমারি স্কুল, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল চালু করা হলো। এবং তার আগেও সাজেদুস স্যারের সহযোগিতা আমাদের 2-1টি ক্লাস সম্প্রচার করা হয়েছে লাইভে। আমাদের এখানে একটি অনলাইন প্রাইমারি স্কুল কোটচাঁদপুর অনলাইন স্কুলের মাধ্যমে, তো সেই স্কুলের মাধ্যমে আমাদের কয়েকটি স্কুল প্রাইমারি কয়েকটি ক্লাস শ্রদ্ধেয় স্যার, আপনাকে আপনি আরেকবার আনমিউট করে নেন। আসলে সবাই আমাদের যতগুলো শিক্ষক আছে, প্রচুর শিক্ষক আছে, কিন্তু সকল শিক্ষক তো আসলে মানে সবাই পাঠদান করাতে পারে, ভালো মতো পাঠদান করাতে পারে, কিন্তু ক্যামেরার সামনে আসলে আসলে একটু নার্ভাস ফিল করে, সবাই করে না। কিন্তু যারা এখানে দক্ষ আছে ক্যামেরার সামনে এসে সাবলীলভাবে পাঠদান পরিচালনা করতে পারবে। এবং আমরা এগুলো ট্রায়ালের মাধ্যমে আমরা তাদের প্রথমে বলেছি আপনারা বাসাতে নিজেদের রুমে দরজা বন্ধ করে কেউ যেন না দেখে এমন ভাবে আপনারা আগে ট্রায়াল দেন, আগে নিজেরা রিহার্সেল দেন। রিহার্সাল করে আপনারা যদি মনে করেন না আপনি পারবেন তাহলে আসেন। এরকম ভাবে আমরা অনেক শিক্ষকের আমরা উৎসাহ দিয়েছি। এবং আমরা ইউআরসি আমাদের প্রশিক্ষণ যে উপজেলা রিসোর্স সেন্টার, সেখানেও আমরা আমাদের মডেল স্কুলে শিক্ষকদের ডেকেছি যারা অনলাইনে পাঠদান করবে, দক্ষ শিক্ষক আছে তাদেরকে ডেকে আমরা ব্রিফিং করেছি। এবং ওখানে আমরা কিছু ক্যামেরাই আমরা প্রথমে যে ডেমো করেছি, ডেমো করে দেখেছি, যাচাই বাছাই করে তারপরে দক্ষ শিক্ষকদের আমরা অনলাইনে পাঠদানের জন্য যাচাই সিলেক্ট করে তাদের দ্বারা আমরা ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুলে পাঠদান পরিচালনা করে আসছি। এবং এর পাশাপাশি আমরা রেকর্ডেড ক্লাস, যেটা এখানে স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার করি, প্রতিদিন মাগরিবের আজানে পরপরই শুরু হয় এবং এটা পরের দিন সকাল 10:30 পর্যন্ত চলে বাই রোটেশন আকারে। মনে করে আমরা 6টা করে ক্লাস দিই, এই 6টা ক্লাস প্রথম শেষ হওয়ার পরে আবার 1 থেকে শুরু হয়। আমাদের একটা রুটিন করা আছে, সেই রুটিন অনুযায়ী 6টি শ্রেণীর পাঠদান চলে। এবং ওই 6টি শ্রেণী শেষ হওয়ার পরে 6টি বিষয় শেষ হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু হয়। এভাবে একাধিকবার, মানে যে মিস করবে সে পরবর্তীতে আবার ওইটাতে ওই পাঠদানে অংশগ্রহণ করার তার সুযোগ থাকে। তো সেখান থেকে আমরা বেশ বেনিফিট পাচ্ছি, অনেক শিক্ষার্থী এখান থেকে উপকৃত হচ্ছে। আমাদের কাছে তথ্য এখান থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এর পাশাপাশি আমরা ওই যে আমাদের শিক্ষকদের দ্বারা ফোন করাই এবং আমাদের রেজিস্টার মেনটেন করে, প্রতিদিনই আমাদের 8 থেকে 10 জন শিক্ষার্থীর সাথে একজন শিক্ষক যোগাযোগ করেন এবং তাদেরকে পড়া দিয়ে দেন একটা সাবজেক্টের। দেওয়ার পরে ওই সপ্তাহে সেই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে সেখানে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলে পড়ালেখাটা মূল্যায়ন করেন। তো এইসব বিষয়ে আর কি আমাদের কার্যক্রম আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ খুব যথেষ্ট দক্ষতার সাথে এবং আন্তরিকতার সাথে করে চলেছেন। এই করোনার মধ্যেও তারা থেমে থাকেনি এবং তারা করোনার মধ্যে শিক্ষার্থী খোঁজ খবর নিয়েছেন, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে সর্বোপরি অনলাইন
ঘাটতি সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। জি স্যার, আপনার বক্তব্য থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আপনার উপজেলাতে শিক্ষকরা অনলাইন কাজ করে যাচ্ছে এবং আপনারা অফিসার হিসেবেও কি কি কাজ করে যাচ্ছেন, শিক্ষকদেরকে কিভাবে সংযুক্ত করে যাচ্ছেন এই অনলাইন কাজের প্রতি, সেই বিষয়ে আমরা অবগত হলাম। তো স্যার, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হলো করোনা পরবর্তীতে, অর্থাৎ করোনা শেষ হলে অথবা করোনাকালীন এই সময়ে অনেক শিক্ষার্থী ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সকলের পরিবার কিন্তু অতটা রক্ষণশীল বা শিক্ষার্থীদেরকে ওভাবে ধরে রাখার মতো পরিবার আমাদের দেশের সকল পরিবার সেরকম নয়, কারণ অনেকেই অনেক দারিদ্র পরিবার থেকে আসছে। তো এই ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবক কি কি কাজ করতে পারে বলে আপনি মনে করেন? স্যার, আপনার বোধহয় আরেকবার আনমিউট করে নিতে হবে, শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ। আমরা আসলে যেন আমাদের কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে এজন্য আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যেমন আমরা পূর্বেই বলেছি, আগের কথার মধ্যে বলেছি যে আমরা আমাদের শিক্ষকদের উৎসাহিত করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা যেন প্রত্যেকটা শিক্ষার্থীর সংস্পর্শে থাকতে পারি, যোগাযোগে থাকতে পারি, যে আমাদের কোন শিক্ষার্থী কখন কি করছে আমরা যেন আপ টু ডেট থাকি এবং প্রতি সপ্তাহে যেন আমরা একজন শিক্ষার্থীর সাথে কমপক্ষে 2 বার আমরা ফিজিক্যালি সামাজিক দূরত্ব মেনে যোগাযোগ করতে পারি, অথবা আমরা টেলিফোনের মাধ্যমে আমরা যেন যোগাযোগ করতে পারি। তো সেই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে চলছে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এই কাজগুলো করে চলেছেন। আসলে তারা প্রশংসা পাওয়ার দাবিদার আমি মনে করি, কারণ এই এর মধ্যে তারা ফোন করে এবং ফিজিক্যালিও আমরা 2 ধরনের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করছে এবং আমাদের কাছে প্রতি সপ্তাহে একটি করে রিপোর্ট তারা জমা দেন এবং সেখানে অভিভাবকের নাম্বার সরবরাহ করে থাকেন এবং কি কি বিষয় নিয়ে শিক্ষার্থীর সাথে তারা আলোচনা করছেন সেই বিষয়গুলো তারা আমাদের সাথে আমাদের তারা যে রেজিস্টারে যে লিপিবদ্ধ করেন সেটা আমাদের ফটোকপি দেন। আমরা সেখান থেকে র্যান্ডমলি কিছু অভিভাবকের সাথে কথা বলি। তো সেখান থেকে দেখা যায় মানে ক্রস চেকিং এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে আসলে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে চলছে এবং ঝরে পড়ার খুব বেশি আমার মনে হয় না খুব বেশি ঝরে পড়বে। তারপরেও আমরা চেষ্টা করব করোনাকালীন সময়ে আমাদের তো এই কার্যক্রম চলছে, আমরা যেন ঝরে পড়া রোধ করতে পারি। আর দ্বিতীয়ত আমরা করোনার পরবর্তী সময়ে আমরা অভিভাবক প্রচুর পরিমাণে অভিভাবক সমাবেশ ঘটাবো, মা সমাবেশ ঘটাবো এবং এসএমসি আমাদের স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে আমরা এই সমস্ত অভিভাবক সমাবেশ এবং মা সমাবেশের মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করব। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমেও আমরা এই অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করব, উৎসাহিত করব তারা যেন তাদের ছেলেমেয়েদের সঠিক সময়ে বিদ্যালয়ে পাঠায় এবং তাদের যেন শিশু শ্রমে জড়িত না করে। আমরা সর্বাত্মকভাবে আমরা এই কাজগুলো করে চলবো এবং আমাদের ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার রোধ আমরা করতে পারবো, মানে যাতে ঝরে না পড়ে সেজন্য আমরা যথেষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের এই পদক্ষেপগুলো ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি যে সফল হবে স্যার। আর আপনি যেভাবে আপনার উপজেলার সকল শিক্ষকদের পক্ষ নিয়ে এত সুন্দর করে আপনি বলেছেন, সকল শিক্ষকরা কাজ করে যাচ্ছে, এতে করে আমি বিশ্বাস করি শিক্ষকরা আরো বেশি অনুপ্রাণিত হয়ে আরো ভালোভাবে কাজ করে যাবে। যারা এখনো সংযুক্ত হয়নি আশা করি তারাও ইতিমধ্যে সংযুক্ত হয়ে যাওয়ার মতো মন মানসিকতা তৈরি করে ফেলতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য আসলে প্রতিটি শিক্ষকের মনে গেঁথে যাবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আসলেও এডুকেশন সত্যি কিন্তু একটি কন্টিনিউয়াস প্রসেস। আর এই কন্টিনিউয়াস প্রসেসকে কন্টিনিউ রাখতে হলে কাজ করে যেতে হবে আমাদেরকে। করোনা এসেছে তা বলে আমরা বসে থাকতে পারবো না, আমাদেরকে কাজ করতেই হবে। আর সেদিকটি বিবেচনা করেই কিন্তু আমাদের বিভিন্ন রকম সিদ্ধান্তে আসা, কিভাবে আমরা অনলাইন ক্লাস করব, কিভাবে দেশের শিক্ষার্থীদেরকে আরো বেশি ইনভলভ করা যাবে সেসব বিষয়ে। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় সাজিদুর রহমান স্যারের কাছে। স্যার, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে আমার, সেটি হলো শিক্ষার্থীরা এখন স্মার্টফোন ইউজ করছে, তো শিক্ষার্থীরা যাতে স্মার্টফোনের প্রপার ইউজ করতে পারে, কারণ আমি যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি সেক্ষেত্রে তারা কিন্তু স্মার্টফোনকে প্রপার ইউজ করবে সেটা 100% বিলিভ করার মতো বিষয় না, কারণ
সে ক্লাস দেখছে বলে সে কিন্তু সিনেমা দেখতে পারে, সে ক্লাস দেখছে বলে সে কিন্তু একটি নাটক দেখতে পারে। সে যে সত্যি ক্লাস দেখছে সে বিষয়টা কিন্তু অবশ্যই অভিভাবক বা শিক্ষকদেরকে হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে যারা অভিভাবক। তো স্মার্টফোনের প্রপার ইউজ করছে কিনা সেক্ষেত্রে কি ভূমিকা রাখছেন আপনারা, আর এক্ষেত্রে অভিভাবকরাও কতটুকু সচেতন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। স্যার কাইন্ডলি আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আবার প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরকে আসলে ওটা সম্ভব যে তাদেরকে একটা মোবাইল দিয়ে দিলাম, বাবা তুমি ক্লাসটা দেখো, তারা কিন্তু ক্লাস দেখে। আমার নিজের ছেলেটাকে আমি দিয়ে দিয়েছি, বাবা তুমি ক্লাসটা দেখতে হবে, বা টেলিভিশন দিয়ে দিয়েছি ক্লাসে দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হতে হয়, আর সেক্ষেত্রে যদি গার্জিয়ান মানে সচেতন না হয় তাহলে কিন্তু বড় সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যার মধ্যে থেকে যারা বের হয়ে আসবে, আমি মনে করি যে সমস্ত ছাত্ররা এই করোনাকালীন সময়ে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তারা যে শিক্ষার সাথে সম্পৃক্ত থেকেছে, বা গার্ডিয়ান বা তার অভিভাবকরা তাদেরকে এইভাবে একটা ডিভাইস ছেড়ে দিয়ে তাদেরকে লেখাপড়ার মাঝে রেখে দিয়েছে, এটা কিন্তু তাদের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি একটা ছাত্রের জন্য। কারণ সেই ছাত্রটা যদি এই অনলাইন ক্লাস গুলো যদি প্রপারলি দেখে বা এবং সেই মতো লেখাপড়া করে, তাহলে আমার মনে হয় তাদের কিন্তু আর অন্য কোথাও যেতে হয় না। একটা গার্ডিয়ান আমার কাছে একদিন আসলো, এসে সে আমাকে আমার এসে জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, আমি বললাম আমার নাম অমুক। তো আমি বসে, তো বসার পরেই সে কথা বললো যে আমার ছেলে জাহিদ আপনার সাথে অনলাইনে ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ, ও তো আমার সাথে অনলাইনে ক্লাস করে জমে। তো কথা বলতে বলতে সে কেন্দ্রে ফেললো, স্যার আপনি যদি এই জুমের ব্যবস্থা বা অনলাইন ক্লাসের ব্যবস্থা না করতেন আমার ছেলেটা কিন্তু নষ্টই হয়ে গেছিল, সে লেখাপড়াই করতো না। সেই মোবাইলটা দেওয়ার পরে সে অনলাইনে রীতিমতো ক্লাস করে, এবং সে আমাদের সাথে অনলাইনে আমি পরীক্ষাও নিয়েছি, ওই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে অনলাইন পরীক্ষার মাধ্যমে। আমরা শুধু ক্লাসে নিয়ে নেই, আমি পশ্চাৎ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমরা অনলাইন পরীক্ষা নিয়েছি। অনলাইন পরীক্ষায় 80 জন ছাত্র আমাকে রেসপন্স করেছে, সেখানে তাদের সেই ছেলেটা ফার্স্ট হয়েছে, যার কারণে বাবাটা আসছে আমাকে একটু মানে দেখা করার জন্য, যে আমি দেখা করে আসি। আসলে মূলত অভিভাবকদেরকে সচেতন হতে হবে, পাশাপাশি এই ছেলেদেরকে বোঝাতে হবে বাবা আসলে তোমার সময়টা এটা না, তোমার সময়টা লেখাপড়ার সময়, তুমি অন্তপক্ষে লেখাপড়ার বিষয়গুলো ফলো করো, বাকিটা ছেড়ে দাও। কারণ এখানে সব জিনিস আছে, একটা বাজারে গেলে ভালো মন্দ সব পাওয়া যাবে। মোবাইল ডিভাইসটা এমন একটা জিনিস, এখানে সব কিছুই আছে, অতএব ভালো জিনিসটা তোমাকে নিতে হবে। আমরা মাঝে মাঝে ওদেরকে কি করতাম, জুমের মাধ্যমে ক্লাস দিয়ে নিয়ে আসতাম, জাস্ট সাক্ষাৎকার কথা বলতাম, গল্প করতাম, কোনো ক্লাস না, আজকে শুধু মজাই করবো। এই মজার মাধ্যমে ওদেরকে বুঝাইছি ভাবছি এই জিনিসটা তুমি করো না, ওই জায়গায় দিও না, তোমাকে তোমার বাবা টাকা দিছে এমবি কেনার জন্য, তুমি এই টাকাটা নষ্ট করে না, এটা বিপদে যেন নিয়ে না যায়। এইভাবে বোঝানো ছাড়া তো আসলে বিকল্প কিছু না, যেহেতু ওরা আমাদের কাছে নাই। এই মাঝে মধ্যে প্রতি সপ্তাহে আমি ওদের সাথে যোগাযোগ করতাম, ক্লাস করতাম না, শুধু জাস্ট গল্প করতাম। তারপর ওদের অভিভাবককে নিয়ে আসতাম, তোমার মা আছে বাসায়, তোমার আব্বা আছে বাসায়, দাও তো দেখি কথা বলি। কেউ অনেক সময় দেখা আছে ও কথা বলছে লজ্জায় কথা বলতে আসে না, কেউ খালি গায়ে চলে আসে, হ্যাঁ তার কি খবর ভালো আছে, এই যে তখন তাদেরকে বলতাম যে স্যার আসলে আমরা আসছি, ভাই আপনি একটু অন্তত আপনার সন্তানকে সাহায্য করেন, মোবাইল ডিভাইসটা দিবেন, এমবি কিনে দেবেন। পাশাপাশি ভাবিদেরকে বলতাম যে আপনারা অন্তত ওদের পাশে থাকেন, ওরা যেন মোবাইলটা অন্য কাজে ইউজ না করে, ক্লাসটা হয়ে গেলে ওদের কাছে মোবাইলটা নিয়ে নেন, বা ওদেরকে বলতাম যে ক্লাস হয়ে গেলে আর দরকার নেই বাবা, মোবাইলটা আমাকে দিয়ে দিও। এইভাবে আসলে এছাড়া বিকল্প কোনো পথ ছিল না। তারপর আমরা অনেক সফলতা অর্জন করেছি, কারণ অনেক ছাত্রকে আমরা বাইর করে নিয়ে আসছি এই লাইনে, কারণ তারা এখানে আসছে, পরীক্ষা দিয়েছে, আমাদের সাথে কাজ কাম করেছে, ক্লাস করেছে, আজ অবধি এখনো ক্লাস করে তারা। স্যার আবার কি একটা মেসেজ দিয়ে তো শিক্ষক কি অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত না থাকে, তো সকল শিক্ষক পিছিয়ে আছে। সব আসলে আমার মারুফ সোহেল স্যার আমাকে একটা মেসেজ দিয়েছেন যে উপজেলার সকল শিক্ষক কি অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত কিনা। আসলে এই জায়গাটায় আসলে আমরা যখন কাজ করতে গেছি সবাইকে আনা যায় না, একটা টিচার বলতেই হয় যে আমি তোকে বললাম যে স্যার আপনি আমাকে ক্লাস নিয়ে দিন, আপনি তো এই সাবজেক্টে ভালো, তখন আমাকে ডাইরেক্ট বললো যে স্যার স্কুল ছুটি, এখন ওসবের মধ্যে যাবো কেন, সরকার ছুটি কিন্তু ছুটি ভোগ করি। আসলে সবাইকে আনা যায় না। তারপর আমরা মনে করি বর্তমানে 90% টিচারকে আমরা কিন্তু সম্পৃক্ত করেছি, এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি মনে করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যারা টিচার, আমরা শিক্ষকতা পেশায় আছি, একটা সাধারণ ক্লাস যেভাবে নিতাম আমরা কিন্তু আসলে এই ক্লাসটা সেভাবে নিই না, যার কারণে টিচারকে ঠিক এইভাবে প্রিপেয়ার্ড হয়ে তারপরে ক্লাস নিতে হয়। অর্থাৎ আমি নিজেই আরো প্রিপেয়ার্ড হয়ে আসি যে না ক্লাস করতে হবে, কোনো ক্লাস যেন ভুল না যায়, সাধারণ যে ক্লাস করতে হবে,
সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমরা মানুষের অনেক কিছু ছিল কথাই বলতে পারি না অনেকের সামনে, কিন্তু এই করোনা আসার পর যখন অনলাইন ক্লাস নিতে শুরু করলো তখন কিন্তু টিচাররা কিন্তু এখন সরাসরি অনেকের সাথে কথা বলতে পারে। ভালো লাগে এই জন্যই যে করোনা শুধু আসলে আমাদের ক্ষতি করেনি, করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। অনেকে মোবাইল চালাতে পারতো না, জুম অ্যাপস কি বোঝে না, ইমেল অ্যাড্রেস বোঝে না, বাতায়ন কি বোঝে না, কিভাবে ক্লাস নিতে বোঝে না, এখন কিন্তু সবাই সবাই কিন্তু বুঝে গেছে। এই ছিল আছে মারুফ স্যারের কথা। আর আসলে ম্যাডামের কথায় বলি যে অভিভাবক সচেতন হতে হবে, শিক্ষার প্রয়োজন, পারিবারিক ভাবে নৈতিক শিক্ষা দিতে হবে, ওদেরকে ভালো জিনিসটাকে নেওয়ার শিক্ষা দিতে হবে। তা না হলে পরিবার যদি আপনাকে ওই শিক্ষা না দেয় তাহলে কিন্তু সম্ভব না। পরিবারের উপরে অনেকটাই নির্ভর করে। চমৎকার বলেছেন স্যার, তো চমৎকার বলছেন স্যার। আসলে পরিবারের উপরেই কিন্তু নির্ভর করে, বেশিরভাগ কাজটি কিন্তু পরিবারের উপর ডিপেন্ড করে। একটি ফ্যামিলি থেকে কিন্তু একটি শিক্ষার্থী ভালোভাবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা ঠিক যে শিক্ষার্থী তাদের পিতা মাতার চেয়েও একজন শিক্ষক যদি কোনো নির্দেশনা দেয় সেটাকেই কিন্তু পারফেক্ট মনে করে। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে অভিভাবকরা নিজেদের থেকে যতটুকু পারছেন অবশ্যই তাদের সন্তানদের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন। তো আমরা যারা শিক্ষক বা আপনি নিজেও শিক্ষক, আমাদের দায়িত্বও কিন্তু কম নয়। আমরাও কিন্তু পারি আমাদের শিক্ষার্থীদেরকে ভালোভাবে চলার জন্য দিক নির্দেশনা দিতে, যেটি আপনি করে যাচ্ছেন। এবং আপনার মতো আমাদের দেশের সকল শিক্ষক যারা অনলাইনে কাজ করছে এবং সরকারের নির্দেশনায় তাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখছে, মোবাইল ফোনে হোক, প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বাড়ি বাড়ি গিয়ে হোক, আমি বিশ্বাস করি এর মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীদেরকে ভালো রাখা সম্ভব। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার বলেছেন। আসলে এই কথাগুলোই কিন্তু বাস্তব, এই কথাগুলোই কিন্তু হচ্ছে, এগুলোই কিন্তু হচ্ছে। তো স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এবারে আমি চলে যেতে চাই আমাদের ম্যামের কাছে। আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন, সেটি হলো গড়ে তোলার উপকরণ। আমাদের মানব জীবন হচ্ছে আমরা শিক্ষক, আমরা আদর্শ হতে চাই, আমরা আমাদের দেশের আদর্শ হয়ে আমাদের শিশুদের জন্য কাজ করে যেতে চাই। তো ম্যাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে অনলাইন শিক্ষকতার পাশাপাশি একজন অভিভাবক বা মা হিসেবে এই অনলাইন ব্যবস্থাটিকে আপনার সন্তানের জন্য আপনি কতটুকু পজিটিভ বলে মনে করেন? ম্যাম আনমিউট করতে হবে ম্যাম। শিরিনা ম্যাম আপনি কাইন্ডলি একটু আনমিউট করে নেন। ধন্যবাদ ম্যাম আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই ব্যবস্থাকে আমি 100% পজিটিভ মনে করি আমি একজন মা হিসাবে। কারণ কিছু না থাকাতে কিছু থাকা মনে হয় ভালো ম্যাম। একেবারে যদি কিছু এই অনলাইন কার্যক্রম নাই চলতো তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেকেই হয়তো বা মানে কেমন তাদের মনোভাবটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেকে আছে যারা এই ক্লাসের সঙ্গে সম্পৃক্ত আছে, তাদের সময়টা কাটছে, তারা বিভিন্ন মাধ্যমে তারা শিক্ষাটা গ্রহণ করতে পারছে ম্যাম। আর যদি এটা না থাকতো তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাটা হয়তো একেবারে মানে ওয়াসালি হয়ে যেত তাদের শিক্ষাটা। আমি পজিটিভ মনে করি, কারণ আমার সন্তান থেকে আমি বুঝছি যে আসলে যদি শিক্ষার মনোভাব থাকে ম্যাম তাহলে অবশ্যই শিখতে পারবে। না শেখার মনোভাব থাকলে শিখতে পারবে না কোনো শিক্ষার্থী। আমার ছেলেটা ক্লাস 8-এ পড়ে, সে তো আমার পাশাপাশি থেকে এবং এই অনলাইনে নিয়মিত ক্লাস করে ম্যাডাম সে অনেক কিছুই শিখে গেছে। তাহলে আমি মনে করবো যে এটা আসলে একটা ভালো দিক। সরকারের সাথে সাথে আমরাও একটা এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি, এর জন্য সত্যি আমি একজন শিক্ষক হিসেবে কৃতজ্ঞ, নিজেকে ধন্য মনে করছি ম্যাম। আর এই ব্যবস্থা যেন ভবিষ্যতে থাকে আমি এটাও আশা জি ম্যাম করছি। অসংখ্য ধন্যবাদ। আমরাও এটা আশা করি যেন অদূর ভবিষ্যতেও এই ব্যবস্থাটি থেকে যায়, যাতে যখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমরা হব এই ব্যবস্থার মাধ্যমে সেই সমস্যা যেন আমরা পরিত্রাণ করতে পারি, সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো ম্যাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে আপনি আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা যায় যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়, বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যিই কিন্তু আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকতে হবে, আর সেটি আমাদেরকে তথ্য দিবে না, সত্য দিবে। আমরা অনলাইন ক্লাস করছি, আমরা শুধু শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য না, শেখার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি আবারও যেতে চাই আমার শ্রদ্ধেয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মাজিদুর রহমান মহোদয়ের কাছে। স্যারের কাছে আমার এবারে জানার বিষয় হলো, স্যার অনলাইনে পাঠদান করতে গিয়ে শিক্ষকরা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, যে বিষয়টি আপনি হয়তো অবগত আছেন আমি বিশ্বাস করি।
তো এই সমস্যাগুলো উত্তরণে আপনি কি প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সমস্যা সব জায়গায় আছে। আমরা যেখানে কাজ করতে যাই প্রথমেই বিষয়গুলো যদি নতুন থাকে তাহলে নতুন কাজ শুরু করতে গিয়ে আরো বেশি বেগ পেতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরেও আস্তে আস্তে আমরা তার সাথে অ্যাডাপ্ট হয়ে যাই এবং সেগুলো আসলে স্বাভাবিক করে ফেলি। আমার মনে হয় বর্তমানে আমরা আইসিটি বিষয়ে যে আমাদের যে মানে নলেজ গ্যাদারিং বা শেয়ারিং, সেটা অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে। যখন আমাদের অনেক শিক্ষক আছে যে মোবাইলে ভালো মতো একটা ফোন নাম্বার মানে ইন্ডেক্স থেকে ফোন নাম্বার বের করতে পারতো না, সেই সমস্ত শিক্ষক আজ আমার সাথে জুম মিটিং করে এবং তারা স্কুলে নিজেদের সহকর্মীদের সাথে জুম মিটিং করে। তো আমি এই জায়গা থেকে একটা একটা মানে একটা জিনিস আশাবাদী এবং প্রত্যাশা করি যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এর থেকে আরো দক্ষতা অর্জন করবে এবং আজকে যে জিনিসটি শুরু হয়েছে সে সেগুলো তারা ধারাবাহিকভাবে এগিয়ে নিবে এবং তাদের যে দক্ষতা তারা বা নলেজ তারা সংগ্রহ করেছে, তারা এর পরবর্তী সময়েও এগুলো ধারাবাহিকতা বজায় রাখলে আমাদের শিক্ষা, আমি মনে করি শিক্ষা ক্ষেত্রে যে আইসিটি যে ভূমিকা, সেখানে অনেকটা অনেকটা মানে একটা বিপ্লব ঘটবে। তো আমাদের শিক্ষকরা কিন্তু এখন আর সেই আইসিটিতে আমি অদক্ষ বলবো না, তারা ভালো দক্ষতা অর্জন করেছে এবং আমি প্রত্যাশা করি যে তারা তাদের এই দক্ষতা কাজে লাগিয়ে আমাদের অনলাইন ক্লাস সহ আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে মানে যোগাযোগের যে দক্ষতা এবং আমাদের মানে চিঠিপত্র আদান প্রদান, আমরা এখন আমাদের উপজেলাগুলোতে আমরা ইমেইলের মাধ্যমে কিন্তু চিঠি আদান প্রদান করছি এবং আমার যত তথ্য আমিও আমার মেইলে বা আমার মেসেঞ্জার গ্রুপ আছে, আমি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমার শিক্ষকদের কাছে পৌঁছে দিই এবং তারা মেসেঞ্জারের মাধ্যমে আমার অনেক সময় অনেক তথ্য দিয়ে থাকেন এবং মেইলের মাধ্যমেও দেন। তো আমি এই জায়গাতে অনেকটা আশাবাদী এবং প্রত্যাশা করি যে আমাদের শিক্ষার একটা বিপ্লব ঘটবে আইসিটির কারণে এবং আইসিটিতে আরো তারা পারদর্শিতা অর্জন করে আমাদের প্রাথমিক শিক্ষা সহ সকল শিক্ষকের যে গুণগত এবং মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য তারা পূরণ করবে। এটা আর কি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটি জানার বিষয় ছিল যে আমাদের মহামারীর কারণে বাংলাদেশে সর্বস্তরে নতুন প্রক্রিয়ায় পাঠদান চলছে। আমার প্রশ্ন, মহামারী পরবর্তী সময়ে কি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বেশি সময় ধরে না রেখে অনলাইনেও কিছু শ্রেণী পাঠদান চালাতে পারি আমরা? এ বিষয়ে আপনার মতামত। আমাদের সোহেল স্যারের এটা ওনার পক্ষ থেকে প্রশ্নটি এসছে। স্যার কাইন্ডলি আপনি যদি আনমিউট করে নেন। মানে আমাদের অনলাইন পাঠদান হয়তো বাধ্যবাধকতা নাও থাকতে পারে, কিন্তু সেটা চলবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে শ্রেণীকক্ষে পাঠদান, সেখানে কিন্তু আমাদের মাল্টিমিডিয়া, এখন প্রত্যেকটা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে এবং ফিক্সড। আমরা একটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম ওয়েল ডেকোরেটেড, মানে সুন্দর করে সাজানো গোছানো এবং আমাদের ওই রুমটা ফিক্সড করা যে এখানে মাল্টিমিডিয়া পাঠদান চলবে। তো আমরা সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করব, এখানেও আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার থাকবে। প্লাস সেটা আসলে অনেক আনন্দঘন পরিবেশে এই পাঠদানটা করা সম্ভব হয়। যখন মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয় তখন শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। তো অনলাইন পাঠদানটা আসলে থাকবে কিনা আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে আমার মনে হয় যে এটা হচ্ছে আমাদের মানে শ্রদ্ধাভাজন উপরেও কিছুটা ডিপেন্ড করবে। যদি তারা চালায় এবং তারা রাখতে চায়, এই বিষয়গুলো ধরে রাখতে চায় যে আমরা তারা একটা প্ল্যাটফর্ম করে যদি মনে করে যে এটা ভবিষ্যতেও চালু রাখবে এবং এটি থেকে কিছু শিক্ষার্থী তো দেখা যাচ্ছে যারা ক্লাসগুলো ভালো ক্লাসে বোঝে না, মানে আমাদের সরাসরি শ্রেণীকক্ষে বুঝবে না, তারা এই অনলাইন পাঠদানের মাধ্যমেও পরবর্তীতে এগুলো দেখে তারা সেখান থেকে তাদের যে পিছিয়ে পড়া যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবে, যদি তারা মনে করেন তো সেটা চলাবে। আর যদি আমরা পরবর্তীতে কোনো ঊর্ধ্বতন থেকেও বা আমাদের
অধিদপ্তর মন্ত্রণালয় থেকেও আমরা নির্দেশনা পাই, তো অবশ্যই আমরা চালু রাখবো। এটাই আর কি। আমি তো বলতে পারি না, আমার ফিল্ড পর্যায়ে আমরা হচ্ছে বাস্তবায়নকারী। আমরা যে কোনো নির্দেশনা ও যে কোনো পরিপত্র আমরা পর্যায়ে বাস্তবায়ন করি। তবে আমি শিক্ষকদের ফিল্ড পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করে রাখতে, তো অবশ্যই এখানে শিক্ষকদের ভূমিকাটা আমি মনে করি অগ্রগণ্য। আমরা নিজস্ব কায়দায় যদি আমরা এটা চালু রাখতে চাই, তো এটা শুধু শিক্ষকরা যদি মানে পজিটিভ হয়, তাহলে আমি মনে করি সম্ভব হবে। ধন্যবাদ। জি স্যার, আপনি একদম সঠিক বলেছেন স্যার, অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার আপনারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা শিক্ষকরা কিন্তু সেভাবে করে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি যে আমাদের শিক্ষক যারা রয়েছেন, আপনারা সকলেই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজগুলোই করে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা যারা সরকারি শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি, আমরা কিন্তু আমাদের সরকারি নির্দেশনা মেনেই কাজ করে চলছি। তো ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আমরা আরেকবার আসবো আপনার কাছে যদি আমরা সময় পাই। তো এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি এমডি সাজিদুর রহমান স্যারের কাছে। স্যার কি নেটের ভিতর পাওয়া যাচ্ছে না স্যারকে? স্যার আছেন? স্যারের সম্বন্ধে নেটওয়ার্কের সমস্যা। তো শিরিনা খাতুন ম্যামের কাছে আমি যেতে চাচ্ছি। ম্যাম, আপনি একজন অনলাইন ফাইটার, একজন করোনা যোদ্ধা, কাজ করছেন অনলাইনে, শিক্ষা দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের জন্য, দেশের জন্য কাজ করছেন। তো ম্যামের কথা আগে আমি বলতে চাই, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তাহমিনা আফরোজ, তিনি বলেছেন বর্তমানের ক্লাসগুলো সংরক্ষিত করে প্রজেক্টরে দেখালেও শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, আনন্দ পাবে। ম্যাম ঠিক বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার একটি মতামত প্রকাশের জন্য। তো আমি শিরিনা ম্যামকে বলছি যে একজন অনলাইন ফাইটার হিসেবে সকল সহকর্মীর পক্ষ থেকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি কি চাইবেন? আপনার সকল সহকর্মীর পক্ষ থেকে আপনি কি চাইবেন? ধন্যবাদ ম্যাম। আসলে একটা অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন। আসলে ডিভাইসের দরকার হয়, ইন্টারনেটের দরকার হয়। আমাদের যদি সকল শিক্ষকদের বা সহকর্মীদের মানে ল্যাপটপের ব্যবস্থা কিংবা নেটের কোনো মূল্য থাকবে না, বিনামূল্যে আমরা যদি নেট সার্ভিসটা পেতাম, তাহলে হয়তো মনে হয় আমরা সকল শিক্ষকরা এর বিষয়ে আরো অনুপ্রাণিত হবো, কারণ সবাই তো ডিভাইস নাই। এবং আমাদের যদি সঠিক সম্মাননাটা দেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দিকে যদি নজর দেন, তাহলে আশা করি অনেকে এগিয়ে যাবে। কারণ অনেকের একটা স্মার্টফোনও নাই, অনেক টিচার আছেন আর ল্যাপটপ তো নাই বললে চলে, দুই একজনের আছে। এক দুই অল্প কয়েকজনকে নিয়ে তো এগোনো সম্ভব না, কখনো সম্ভব না। আমাদের যদি এই ডিভাইস গুলো সবার কাছে থাকে এবং নেটের গতিটা একটু বৃদ্ধি করে এবং নেটটা যদি আমাদের ফ্রি করে দেয় শিক্ষকদের জন্য, তাহলে মনে হয় আমাদের আগ্রহটা আরো একটু বেড়ে যাবে। ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে প্রত্যেকেরই কিছু চাওয়া থাকে, তো আপনি আপনার শিক্ষকদের পক্ষ থেকে এমন একটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেটা চেয়েছেন, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি শুনে থাকেন, আশা করি সে বিষয়ে তারা সুনজর দিবেন। তো আমি যেতে চাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার জানার ছিল আরেকটি বিষয়, সেটি হলো সরকার আর কি কি করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশ গ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে আপনি মনে করেন? অর্থাৎ ইতিমধ্যে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, শিক্ষকদেরকে এই অনলাইনের কার্যক্রমে সংযুক্ত রাখার জন্য, এবং শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। তো আপনার মতে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করলে একটি গ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? সাজিদুর রহমান স্যার। স্যার সম্ভবত আবার নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। তো স্যার আসলে আমরা আবার স্যারের সাথে সংযুক্ত হব। তো শ্রদ্ধেয় স্যার, আমি আমাদের শ্রদ্ধেয় মাজিদুর রহমান স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আমরা আমরা আজকের এই অনুষ্ঠানে শিক্ষাআলো.com কর্তৃক আয়োজিত আজকের এই সমকালীন ভাবনা এবং সমকালীন শিক্ষা এবং আমাদের ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। তো স্যার, আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরে, আমন্ত্রিত হতে পেরে আপনার কেমন লাগছে? আর আজকের এই অনুষ্ঠানে আপনার শিক্ষাআলো.com এর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে
শিক্ষার.com কে আমি প্রথমেই ধন্যবাদ জানাইছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এমন প্ল্যাটফর্মে আমাদের আসলে শিক্ষা নিয়ে যে মতামত শেয়ার করা এবং এখানে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা, এতে করে আমাদের যে আমাদের ভিতরকার যে বিষয়গুলো সেটা খোলসা হয় এবং আমাদের যারা দেখছেন তারাও অনেক উপকৃত হয়। কারণ বিভিন্ন জনের ভিতরে বিভিন্ন ধরনের জ্ঞান থাকে। একটি বিষয় আরেকটি বিষয় আছে, এক একটি উপজেলায় বা এক একজন এক একভাবে চিন্তা করছে প্রাথমিক শিক্ষা নিয়ে। সেই জায়গা থেকে তারা তাদের নলেজ শেয়ার করছে এবং তাদের ধারণাগুলো এখানে ব্যক্ত করছে। সে কারণে যারা দেখছেন তারা উপকৃত হচ্ছে। আর এরকম প্ল্যাটফর্ম এটা আসলে শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে কার্যক্রম সেগুলো আরো শানিত করবে, আমাদের উৎসাহিত করবে এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণে আরো বেশি একনিষ্ঠতা এবং আরো বেশি যেন আমরা কর্মদক্ষতার পরিচয় রাখতে পারি, সেজন্য এটা আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ। আর কি সাজেদুল স্যার আসছেন। জি স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজন নিয়ে, আমাদের শিক্ষার.com নিয়ে আপনার যে মতামত আপনি দিয়েছেন খুব ভালো লেগেছে স্যার। আশা করি এভাবে কার্যক্রম চালিয়ে গেলে অনেকে উপকৃত হবে এবং অনেক সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তো সাজেদুর রহমান স্যার এসেছিলেন, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আসলে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, তারপরেও কিন্তু আমরা হাল ছেড়ে দিচ্ছি না, আমরা কাজ করে যাচ্ছি। তো শিরিনা খাতুন ম্যাম, স্যার আসলে আমরা স্যারের কাছে যাব, তবে তার আগে আমরা আপনার কাছে যাচ্ছি। ম্যাম, আমি মাজেদুর রহমান স্যারকে যে প্রশ্নটি করেছিলাম আপনার কাছে সেটি জানতে চাচ্ছি। স্যার আসছেন? সাজেদুর রহমান স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের নেটওয়ার্কের প্রবলেম আছে স্যার এই তো সেটি বলছিলাম যে আমরা এই সমস্যাগুলো নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি, তারপরও হাল ছেড়ে দিচ্ছি না, যেটি বলছিলাম। স্যার স্যার সম্ভবত আবার নেটের সমস্যায়। তো ম্যাম আপনার কাছে যাচ্ছি, স্যার আসলে আমরা আবার স্যারের সাথে সম্পৃক্ত হব। ম্যাম, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আর আজকের অনুষ্ঠানটি এই যে শিক্ষার.com এমন একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ ম্যাম, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা খুব ভালো উদ্যোগ। আমি শিক্ষার.com কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এমন একটা অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে শিক্ষক হিসেবে এটা মনে হয় আমার একটা বড় পাওয়া বলে আমি মনে করছি। যে আজ আমি যে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আজ আমি সরাসরি কথা বলতে পারছি, আমি আমার মনের ভাব ব্যক্ত করতে পারছি, এটাও আসলে আমার মনে হয় একটা বড় পাওয়া। আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ম্যাম শোনা যাচ্ছে না আপনার কথা। মাইক্রোফোন। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, আমি ধন্যবাদ ম্যাম। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আমি বলেছি যে আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হলো জ্ঞান আর অপরটি হলো প্রেম। আমরা আনন্দকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, সেটি হচ্ছে জ্ঞান এবং প্রেম। অবশ্যই সেটি বাস্তব, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এই কষ্টটাকে কষ্ট মনে করছি না, সেটাকে আমরা আমাদের জ্ঞান অর্জনের আরেকটি কঠিন ধাপ মনে করছি, যেটি পার করতে পারলেই হয়তো এই করোনার প্যান্ডামিক সময়টা পেরিয়ে যাবে। তো আমি যেতে চাচ্ছি এবার আমাদের সাজেদুর রহমান স্যারের কাছে। স্যার সম্ভবত শুনতে পাচ্ছেন আমাকে? সাজেদুর রহমান স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার সম্ভবত নেটওয়ার্কের সমস্যায় রয়েছেন। তো সম্মানিত উপস্থিতি এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি আবারও বলতে চাই যে আমাদের আজকের আয়োজনটি ছিল শিক্ষার.com এর একটি বিশেষ আয়োজন, এবং আমাদের আজকের আলোচনার বিষয় ছিল
সমকালীন শিক্ষা এবং আমাদের ভাবনা। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দেশের 3জন সফল ব্যক্তিত্বকে, যাদের মধ্যে ছিলেন একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, যিনি কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান স্যার, তিনিও কোটচাঁদপুর ঝিনাইদহর একটি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এবং রয়েছেন সুদূর যশোর সদর থেকে জনাব শিরিনা খাতুন ম্যাম, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা থেকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মতামত জেনেছি, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা জেনেছি। আমি বিশ্বাস করি আমাদের আজকের অনুষ্ঠানটি আমাদের যে সকল সম্মানিত ভিউয়াররা বা সম্মানিত দর্শকরা যারা দেখছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, এবং আশা করব এভাবে নিয়মিত শিক্ষাআলো.com পেজের সাথে সংযুক্ত থেকে নতুন নতুন নিত্য নতুন যত বিষয় নিয়ে আলোচনা হবে, নতুন নতুন আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্থান থেকে সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের সাথে সংযুক্ত থাকবেন, সম্মানিত শিক্ষা অফিসার বৃন্দ আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন। আশা করি এই প্রোগ্রাম থেকে যে সকল বিষয়গুলো উঠে আসবে আমাদের দেশের জন্য, সেগুলো কাজে লাগবে। তো সবাইকে আবারও এই পেজের সাথে থাকার জন্য এবং আমাদের সম্মানিত উপস্থিতি আলোচক বৃন্দকে এই অনুষ্ঠানে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ আপনাকেও। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ।